আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলেছি যে 2000 মানুষ পরিবারের কথা চিন্তা না করে, মা বাবার কথা চিন্তা না করে, সহধর্মিনীর কথা চিন্তা না করে, সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। কাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে। যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না। এর পরের দিনে আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে, বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে। বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল, সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য 2000 মানুষ নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন সহধর্মিনীর মায়া পিছনে ফেলে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দেয়নি। এই জাতীয় আরও এমন কিছু বক্তব্য দিয়েছেন সার্জিস আলম, যা শুনে বিএনপি ও জামাতের চোখ কপালে উঠে গিয়েছে। আজ এ নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এখন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে এই ধ্বংস নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো 6 মাসে সংস্কার করা সম্ভব, তাহলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তারা অবশ্যই এখনও তাদের যে বিবেকবোধের জায়গাটুকু সেটুকুর যতটুকু বহিঃপ্রকাশ আমরা প্রত্যাশা করি ততটুকু তারা করছেন না। আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলেছি যে 2000 মানুষ পরিবারের কথা চিন্তা না করে, মা বাবার কথা চিন্তা না করে, সহধর্মিনীর কথা চিন্তা না করে, সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো তাহলে বিগত 16 বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাজপথে নেমে যেত। এই মানুষ একসাথে নেমেছে যখন খুনি শেখ হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ যে মৌলিক অধিকারগুলো সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। প্রত্যেকটি সাধারণ মানুষের যখন সাধারণ একটি সেবা পেতে দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল, মানুষকে টাকা দিতে হতো, সিন্ডিকেটের কাছে জিম্মি হতে হতো, তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে মানুষ, ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। তাহলে এই অভ্যুত্থানের একটি ন্যূনতম ডিমান্ড হচ্ছে ওই ধ্বংস হওয়া সিস্টেমগুলোর মিনিমাম একটি সংস্কার করা। এখন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে এই ধ্বংস নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো 6 মাসে সংস্কার করা সম্ভব, তাহলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তারা অবশ্যই এখনও তাদের যে বিবেকবোধের জায়গাটুকু সেটুকুর যতটুকু বহিঃপ্রকাশ আমরা প্রত্যাশা করি ততটুকু তারা করছেন না। এটুকু তারা তাদের জায়গা থেকে করেননি বলেই 16 বছরে যেই সমাধানটি রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল, যেই খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল, সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে 3, 4, 5 বছরও ক্ষমতায় থাকার কথা বলছি না, কিন্তু কেউ যদি বলে 6 মাস, এর মতো অযৌক্তিক কোনো কথা আর হতে পারে না। সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। দর্শক, একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী, আমি তারে বলবো, তার ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য, মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই। যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে, আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে, তারই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল। তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে। -2 ফর্মুলা নয়, আসতে যাচ্ছে +2 ফর্মুলা। গতকালকে সার্জিস আলম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন। সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে -2 আসলে কি। তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে
ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি। ওয়াই? কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে। তো তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি সেইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল, এটা ছাত্র প্লাস জনতা। সার্জিসের ক্লিয়ার মেসেজ, জামাত হোক আর বিএনপি হোক, গত 16 বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না, যেটা ছাত্ররা করেছে। এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে, জামাত বলছে ফুল সাপোর্ট দিছে, বাট তারা বলছে আমরা তরুণরা করছি। সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে। যদি এই দেশের ছাত্র জনতা চায়, অবশ্যই এখানে -2 দলের পরিবর্তন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা ও কল্পনা চলছে। এরপরেই জামাত ও বিএনপি দাবি করছে যে তারা এই গণ অভ্যুত্থানে শুধু ছাত্রদের অভ্যুত্থান ছিল না, এই অভ্যুত্থানে জামাত ও বিএনপিও শরিক ছিল। এর উত্তরে সমন্বয়ক সার্জিস আলম বলেন, যদি তাই হতো, যদি জামাত বিএনপি যদি এই সরকারকে খতম করত, তাহলে ছাত্রদেরকে ছাড়া গত 16টা বছর কেন তারা পারল না? কেন তারা সকলে মিলে নির্বাচনের জন্য মাঠে নামলো না? আজকে যখন ছাত্রদের গণ অভ্যুত্থানে একটি নতুন দেশের সূচনা হয়েছে, একটি নতুন সরকার গঠন হয়েছে, তখন তারা নির্বাচনের জন্য উঠে পড়ে রেখেছে। তাদেরকে আমি বলতে চাই, এই গণ অভ্যুত্থান শুধু একটি নির্বাচনকে লক্ষ্য করে হয়নি, এই অভ্যুত্থান হয়েছে একটি সংস্কারকে লক্ষ্য করে। কেননা একটি নির্বাচনের জন্য শুধু একটি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গঠন হওয়া যথেষ্ট নয়। একটি নির্বাচনের জন্য অনেক কিছুরই প্রয়োজন। সব যদি আপনার একটি, তার ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে সংস্কার। যদি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার সংস্কার ছাড়াই নির্বাচনে যান, তাহলে এখানে অবশ্যই দুর্নীতি হবে। এরপরে আপনি যদি বিচার বিভাগের যদি সংস্কার ছাড়াই শুধু নির্বাচন কমিশনারকে সংস্কার করে নির্বাচনে যান, তাহলে দেখা যাবে যে দুর্নীতিগুলো হবে সেগুলো বিচার বিভাগে যেয়ে যথাযথভাবে মানুষ তার মৌলিক অধিকার এবং তার যথাযথ যে দাবি সেটা সে পরিপূর্ণভাবে পাবে না। সে তার যে বিচার, সে বিচার কার কাছে দিবে? যদি বিচার বিভাগই হয় দুর্নীতিবাদের আখড়ায় যদি হয় বিচার বিভাগ, তাহলে সে তার ন্যায্য দাবি কার কাছে পেশ করবে বা কার কাছ থেকেই পাওয়ার আশা করবে? শুধু তাই নয়, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সিন্ডিকেটরা শুধু হাত বদল হচ্ছে, কিন্তু এখনও এই সিন্ডিকেট যারা করছে তাদেরকে পরিপূর্ণভাবে রুখে দেওয়া সম্ভব হয়নি। সুতরাং এই সিন্ডিকেটকে না ভেঙেই যদি, এবং বিচার বিভাগ, তদন্ত বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী বিভাগ, সব যত বিভাগ রয়েছে এগুলো যদি পরিপূর্ণভাবে সংস্কার না করে একটি নির্বাচন দেওয়া হয়, তাহলে ওই জেলাও সেই কদই, আগে যা ছিল তাই থাকবে। গণ অভ্যুত্থান সম্পূর্ণ বৃথা ছাড়া ভিন্ন কিছু হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।